ক্লোথস, বিভিন্ন কোয়ালিটির ক্লোথস দেওয়া হলো বিভিন্ন অবস্থার, এবং স্যাম্পল টেস্ট রেজাল্টটা পরবর্তীতে এরকম পাওয়া গেল যে কি পরিমাণ দাগ সে রিমুভ করতে পারলো। পার্সেন্টেজেস অফ স্পট রিমুভালস, 65 থেকে 70% দাগ রিমুভ করতে পারে এরকম ফার্স্ট মেশিন থেকে একটা স্যাম্পল পাওয়া গিয়েছে। 70 থেকে 75% দাগ রিমুভ করতে পারে মেশিন 1 থেকে 4টা পাওয়া গিয়েছে। এইভাবে পরের গুলো মেশিন 2 থেকেও এই পরের এগুলো পাওয়া গেল আর কি। মানে দিস আর দ্য স্যাম্পল আউটপুট of spot removals from both the machines. এখন আমাদের এই দেখো এই যে ক্লাস ইন্টারভেল যেটা দেয়া আছে আনইকুয়াল দেয়া আছে, এখানে 5 করে গ্যাপ আছে, এখানেও 5 করে আছে, কিন্তু এখানে আবার 10 করে আছে, এখানে 10 করে আছে, এখানে আবার 5 করে আছে। Doesn't matter. The process will be the same in all the cases. আমরা যেটাই বলি না কেন, ইকুয়াল or unequal class interval, মানে ক্যালকুলেশন সবসময় একই রকম থাকবে আর কি, একই প্রসেসে ক্যালকুলেশন হবে। প্রশ্ন হচ্ছে গিভ ইউর অপিনিয়ন রিগার্ডিং দেয়ার ক্লেইমস এন্ড সাজেস্ট আ বেটার মেশিন। যদিও পরবর্তীতে বলা আছে যে ইউজিং আ প্রপার মেথড অফ রিলেটিভ মেজার্স অফ ভ্যারিয়েশন। রিলেটিভ মেজার্স অফ ভ্যারিয়েশন মানে হচ্ছে সিভি বের করা, মানে ওই যে গুণ 100 দিয়ে যে ফর্মুলা গুলো ছিল আমি লিখে দিয়েছিলাম তোমাদের, যতগুলো 100 দিয়ে গুণ করা ফর্মুলা আছে সেগুলো সবই রিলেটিভ মেজার, কিন্তু এরকম উল্লেখ করা থাকে না যে ইউজিং আ প্রপার মেথড অফ রিলেটিভ মেজার অফ ভ্যারিয়েশন। এভাবে বলা হয়তো নাও থাকতে পারে, হয়তো বলা থাকতে পারে এভাবে সাজেস্ট আ বেটার মেশিন ইন দ্য কনটেক্সট অফ, এইভাবে হতে পারে আর কি। আমি একটু, যেহেতু আমি ওই দিয়ে লিখছি তাই খুব একটা সুবিধার হবে না লেখাটা, একটু বুঝে নিও। ইন দ্য কনটেক্সট অফ কি কি হতে পারে, কনসিস্টেন্সি, মানে কনসিস্টেন্টলি কে ভালো, হ্যাঁ কনসিস্টেন্সি, তারপর হচ্ছে এফিসিয়েন্সি, বিভিন্নভাবে কথাটা থাকতে পারে। তারপর আর কি বলা যেতে পারে, রিলায়েবিলিটি, এরকম এই টাইপের কথাবার্তা যদি থাকে আর কি, যে কোনো একটা থাকলেই বুঝতে হবে যে এটা তোমাকে চেক করতে বলা হচ্ছে রিলেটিভ মেজার দিয়ে, মানে রেগুলার বেসিসে কে ভালো করছে আর কি, পারফরমেন্স কার স্টেডি, ঠিক আছে। তো আমরা রিলেটিভ মেজারে চলে যাব, সিভি বের করব। সিভির ফর্মুলা তো জানি যে এস বাই এক্স বার গুণ হচ্ছে 100। এখন এস এর মান বের করতে হবে, এক্স বারের মান বের করতে হবে, কিন্তু ডেটা তো গ্রুপ ডেটা, তাহলে এস এর ফর্মুলা ইউজ করতে হবে গ্রুপ ডেটার ফর্মুলা, এক্স বারের ফর্মুলাও ব্যবহার করতে হবে গ্রুপ ডেটার ফর্মুলা। ওয়েল, তো গ্রুপ ডেটার ফর্মুলা তোমরা তোমাদের খাতায় দেখতে পারো যে কি আছে। আমরা যদি একটু উপর দিকে যাই, উপর দিকে গেলে আমরা বুঝতে পারবো, এই দেখো যে গ্রুপ ডেটার যে এস এর ফর্মুলাটা এখানে আছে, এই যে এস এর ফর্মুলা। আমরা বলছিলাম যে উইল প্রেফার দ্য সেকেন্ড অপশন, এই সেকেন্ড অপশনটা আমরা প্রেফার করবো, এটাই বলেছিলাম। এখন ইয়ে করবো আমরা, তোমার কি বলে, এই সেকেন্ড অপশনের ফর্মুলা ইউজ করতে যে আমরা বুঝতে পারছি যে আমাদের কি কি দরকার হবে। তোমরা তোমাদের খাতার লেকচার দেখো, তাহলেও বুঝতে পারবে আর কি। এই দেখো কি কি লাগছে, আমাদের যা লাগবে তা হলো fi xi লাগবে, fi xi লাগবে, fi xi স্কয়ার লাগবে। তো তার আগে লাগবে xi। তো xi হচ্ছে অ্যাজ ইউজুয়াল প্রতিটা ক্লাস ইন্টারভ্যালের মিড পয়েন্ট, ইকুয়াল হোক বা আনইকুয়াল হোক মিড পয়েন্ট নেব আমরা। দেন এই ফ্রিকোয়েন্সি আমি কিন্তু মেশিন 1 এর জন্য করেছি প্রথমে শুধুমাত্র, ঠিক আছে, অনলি ফর মেশিন 1, একইভাবে মেশিন 2 এর জন্য করবে আবার। তো fi xi পাশাপাশি গুণ করে দিয়ে fi xi স্কয়ার, এগুলোর পরবর্তীতে সব সাম বের করা হলো। সামগুলো দেখো কিভাবে, যে পরবর্তী সামগুলো বের করে মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে ফর্মুলায়। তারপর মান এস এর মান চলে আসলো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 8.5513%, স্পট রিমুভালস। এই পার্সেন্টটা কিন্তু হচ্ছে আমার ডেটায় দেয়াই ছিল পার্সেন্টেজে, যে কত পার্সেন্ট দাগ রিমুভ করতে পারে ওই পার্সেন্টেজ, ওই ইউনিটেড। এটা কিন্তু সিভি এর পার্সেন্টেজ কিন্তু অন্য জিনিস আবার, ঠিক আছে। সিভি বেরোবে পার্সেন্টেজে, কিন্তু এই পার্সেন্টটা হচ্ছে আমার বলা ছিল কত পার্সেন্ট দাগ রিমুভ করে, সেই পার্সেন্টেজ হচ্ছে এটা। এনিওয়ে, তো এর মানে হচ্ছে এস এর মান, এটা মানে কি, which means the amount of variation in the spot removal percentage is 8.5513 ইউনিট। এই পরিমাণ ভ্যারি করে আর কি।
আমি এরকম একটা গ্রাফ দিয়ে তোমাদের বুঝিয়েছিলাম যে এটা যদি হয় এক্স এক্সিস, তারপর এটা যদি হয় ওয়াই এক্সিস, এরকম একটা ডেটা যদি আমরা দেখতে পাই, তাহলে বুঝতে পারবো যে এই মাঝের সেন্টার থেকে অন্যান্য অবজারভেশন গুলো কে কত দূরে অবস্থান করছে, কতটা ছড়ানো আছে, এই জিনিসটা আমরা বুঝতে পারি আর কি। কালকে ক্লাসে বলেছিলাম আমি, কালকেই তো, হ্যাঁ। তো এখন এইটাই হচ্ছে সেই বিস্তৃতির পরিমাপটা, যে ফ্রম দ্য এভারেজ বা ফ্রম দ্য সেন্টার পয়েন্ট দ্য ভ্যালুস আর ভ্যারিং 8 by 8.5513 ইউনিটস, যে এই পরিমাণ সে আপ ডাউন করছে ফ্রম দ্য সেন্টার, হয় বেশি কিংবা কম। এই হচ্ছে হিসাবটা আর কি। তো এস এর মান বের হয়ে গেল, এক্স বার লাগবে, এক্স বার আমাদের গ্রুপ ডেটার ফর্মুলা ফর অ্যারিথমেটিক মিন, এটা বেরোলো। দেন তুমি এক্স বার এর মান বসাও, এস এর মান বসাও, সিভি এর মান বের হয়ে আসলো 10.36%। একইভাবে আমরা যদি আবার সেকেন্ড সেট অফ ডেটা যেটা আছে সেটার জন্য যদি বের করি, আরেকটা সিভি বের হবে। মনে করো সেই সিভি এর মান আসলো এরকম, যে ওই সিভিটা আসলো লাইক দিস, যে সিভি ইকুয়াল টু ধরো আসলো 10.49%। তো স্বাভাবিকভাবে আমি কিন্তু বলবো যে প্রথম যে ক্লিনিং মেশিন তার আহ, কর্মদক্ষতার এফিসিয়েন্সিটা, এফিসিয়েন্সি। হ্যাঁ, এফিসিয়েন্সি অন্যটা থেকে বেটার, বা কনসিস্টেন্সি অন্যটা থেকে বেটার, এটা বলবো আর কি। কারণ লাস্ট কিন্তু বলা আছে যে ডু দ্য সেম ফর দ্য আদার সেট অফ ডেটা অ্যান্ড টেক ডিসিশন, মানে সেম কাজটা করো আবার তারপর তোমার ডিসিশনটা লিখতে হবে। যে যেহেতু সিভি কম, এটার সিভি কম মানে হচ্ছে পার্সেন্টেজ অফ ভ্যারিয়েশন, পার্সেন্টেজ রেট অফ ভ্যারিয়েশনটা কম, তাহলে অবশ্যই এটার, আমি কিন্তু উদাহরণস্বরূপ বলছি, তোমরা করে দেখবে কোনটা কি আসে আর কি। তাহলে এটাকে আমরা বলবো মোর স্টেডি, মোর কনসিস্টেন্ট, মোর রিলায়েবল, মোর এফিশিয়েন্ট দ্যান দ্য আদার মেশিন। এই হচ্ছে যে এটার ব্যাখ্যাটা। তো ক্যালকুলেশনটা দেখে নিও তোমরা কিভাবে করে, মানে দেখলেই তো কিভাবে করে, পরে মানে টেবিলে শুধু হেডিং গুলো লিখে রাখো, পরে তোমরা ভিতরের ডাটাগুলো পরে বসিও আর কি। শুধু টেবিলের হেডিংটা, টেবিলটা তুলে রাখো, মাঝে গ্যাপ রাখো, জায়গা রাখো, পরে তুলে নিও এখান থেকে আর কি। আমি একটু তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছি, যত দ্রুত শেষ করা যায় ততই ভালো। এমনি তো তোমরা বুঝতে তো পেরেছো যে কি করতে হবে এখানে, নাকি? জি ইয়েস স্যার। স্যার। হ্যাঁ, ওয়েল, এখন একটু টেবিলটা তুলতে থাকো, আমি আম, কিছুক্ষণ পজ দিয়ে রাখছি আর কি। তোমরা তুলো, তোলা হলে আমাকে বলবে। শুধু টেবিলটা তুলো, এমনি আগে পরে জায়গা খালি রাখো, আর সলিউশনের টেবিলের শুধু হেডিং গুলো তুলে রাখো, যে কি কি লাগবে আর কি। হেডিং তুলে রাখো, সাথে আরেকটা কাজ করতে পারো, ওই যে কলামের যোগফল গুলো লিখে রাখতে পারো, সেটা আমি দেখাবো, আগে এটা তুলো। হলে আমাকে জানাবে যে হয়েছে। ইয়েস স্যার। বাকিদের কি তোলা হয়েছে? জি স্যার। অন্যান্যরা? আর তো সবাই চুপ একেবারে, 3 জনের গলা শুনলাম।
অন্যান্যদের কি অবস্থা? হ্যালো? জি স্যার, তা হয়েছে। ওকে। তাহলে এর পরের অংশ তুলে ফেলো। যেটা করবে সেটা হলো শুধুমাত্র এই যে যোগফলগুলো তুলো, ফর্মুলা এবং আগের লেখাটা তুলো, মান টান বসিয়ে পরে তোমরা নিজেরা দেখো, রেজাল্টটা লিখে রাখো। এই লাইনগুলো লিখো, তারপর অ্যারিথমেটিক মিন এক্স বার এই পর্যন্ত লিখে শুধু রেজাল্ট লিখো, মাঝেরটা পরে বসাও। অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন সিভি এভাবে লিখে রেজাল্ট লিখো এবং এটার ব্যাখ্যাটা লিখে রাখো, তাহলে পরে আবার মনে নাও থাকতে পারে। তারপর লাস্ট একটা সাইড নোট হিসেবে লিখে রাখো যে হ্যাঁ পরের অংশ করতে হবে। লেখা শেষ হলে আমাকে জানাবে। আচ্ছা স্যার, আমাদের কি পরীক্ষার হলে সামনে একটু লেখাই লাগবে অ্যারিথমেটিক মিন ইজ কমা এক্স বার? আমি ডাইরেক্ট এক্স বার দিয়ে অঙ্কটা করলে হবে না স্যার? না, লিখতে হবে। ওকে স্যার। ইয়েস স্যার, করেছি স্যার। সবার কি শেষ হয়েছে নাকি তোমার একারই শেষ হয়েছে? স্যার লাস্ট লাইন বাকি। হ্যাঁ, বাকিরাও শেষ করো আগে। জি স্যার, শেষ। আর অন্যান্যদের কি অবস্থা? জি স্যার, হয়েছে। ওকে। যেগুলো দেখালাম আহ, এখন তোমাদের এটা ছিল হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর লাস্ট অংশ আর কি। এরপর আসবে আমাদের প্রেডিক্টিভ স্ট্যাটিস্টিক, মানে যেগুলো প্রেডিকশন পারপাস বা প্রবাবিলিটি, হাইপোথিসিস এই রিলেটেড জিনিসগুলো আসবে আশা করা, মানে ইনশাআল্লাহ। তো এখন আহ তোমরা বাকি অংশগুলো তুলে নেবে কিন্তু এখানে, এই যে যতটুকু তুলেছো বাকিগুলো তোমরা ফিল আপ করে নিও। তা আমি একটু এখন আহ, অন্য টপিকে একটু যেতে চাচ্ছি, একটু হোল্ড করো, আমি একটু দেখি আর কি টপিক আছে। ওয়েল, ও আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি আমি, তোমরা এই যে এইটা এসপি গুপ্তার বইটা দেখতে পাচ্ছ এখন, আমি কিন্তু শেয়ার দিয়েছি। জি স্যার। ইয়েস স্যার। চ্যাপ্টার 5 এ যে মেজার্স অফ ভ্যারিয়েশন নামে আছে, এখান থেকে কিছু থিওরি দেখতে পারো আর কি তোমরা, যে কোথায় কিভাবে ব্যবহৃত হতে পারে ডিসপারশন। আমি যেগুলো বলেছি অলমোস্ট ওরকমই,
এটা বিজনেস রিলেটেড বই, তো ওরা বিজনেস রিলেট করে এক্সাম্পল গুলো দিয়েছে আর কি। আর কিছু কিছু এক্সাম্পলস তোমরা দেখতে পারো, তার যেমন একটু দেখাই কি কি এক্সাম্পল আছে এখানে, একটু হোল্ড করো। এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রিলেটেড কিছু, এখানে অবশ্যই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা অন্যভাবে দিয়েছে, এভাবে দেওয়াটা ঠিক না। এটা একটু আছে, মানে এক একজনের এক এক মতামত আর কি, কিন্তু আমি যেগুলো দিয়েছি ওগুলো হচ্ছে ইঞ্জিনিয়াররা সবাই এটা ইউজ করে আর কি। Well, যেটা বলতে চাচ্ছিলাম, যেসব এক্সাম্পল গুলো তোমরা দেখতে পারো এখানে, সেটা হচ্ছে একটু হোল্ড করো, আমি একটু দেখি কোথায় আছে। এই যে সিভি রিলেটেড এক্সাম্পল এখানে আছে। নাম্বার 12 দেখতে পারো। নাম্বার 12 যদিও যেভাবে করেছে এভাবে করবে না, ও তো ক্লাস ইন্টারভ্যাল আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তো একটু আগে অঙ্কটা যেভাবে দেখেছো তোমরা ওভাবে করবে আর কি, এইভাবে করবে না আর কি, এইভাবে করলে উল্টাপাল্টা লাগতে পারে আর কি। মানে আমি যে নিয়মটা শিখিয়েছি ওই নিয়মই করো, এখানে যেভাবে যাই খুশি থাকুক, তুমি শুধু ডেটা সেটটা নেবে আর কিছু করবে না। তারপর হচ্ছে 13 নাম্বার দেখতে পারো, নাম্বার 13। এরপর প্রসেসর হচ্ছে ডিফারেন্ট হলেও অ্যান্সার তো ঠিক আছে স্যার, মানে আনসার অ্যান্সার তো সেমই মিলবে। আসবে। হ্যাঁ, আনসার আচ্ছা। সেমই আসার কথা। নাম্বার 13, নাম্বার 14 এগুলো দেখতে পারো। নাম্বার 14, তারপর হচ্ছে আরো পরে যে কিছু আছে, এই যে কিছু বিবিধ এক্সাম্পল আছে, এই যে 148 পৃষ্ঠা থেকে আবার এখান থেকে দেখতে পারো হচ্ছে উম দেখতে পারো তোমার 17 নাম্বার দেখতে পারো। 17 নাম্বার দেখো, ওরা কিন্তু অন্যভাবে লিখেছে, কিন্তু এস এর ফর্মুলা কি সব ডি দিয়ে করেছে, এসব এসবে যাবে না, সরাসরি এফ আই এক্স স্কোয়ার ওইভাবেই চলে যাবে। তারপরে হচ্ছে আর কি দেখি, একটু হোল্ড করো দেখি আর কি কি আছে। মোটামুটি এগুলোই, তারপরেও দেখি আর কি আছে। এই যে 33, 33 দেখতে পারো। তারপর আর কি আছে দেখা যাক। 37 দেখতে পারো। কিন্তু এই যে এগুলো এগুলো বাদ দিয়ে আর কি, যে কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা দরকার নেই, যতটুকু পরিচিত লাগে ততটুকুই শুধু আর কি। ওই যে সিভি বের করে যা বলেছে ওই পর্যন্তই, বাকি অংশটুকু দেখো একটু অপরিচিত, এগুলো তোমাদের করায়নি, যে এখন যেটা দেখতে পাচ্ছ, তো এই অংশটা বাদ, মানে এই টাইপের অংশ কোথাও দেখলে সেটা বাদ দিয়ে বাকি অংশটা দেখবে তোমরা। ওকে স্যার। তারপর হচ্ছে নাম্বার 40, এটা দেখতে পারো। এগুলোই আর কি মোটামুটি। এবং আমি হয়তো হুবহু এই অঙ্কটা এভাবেই দিব না, ডেটা চেঞ্জ করে অন্য কিছু দিব, কিন্তু এই 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 নিয়মেরই থাকবে আর কি, আশা করা যায় আর কি, ইনশাআল্লাহ। আচ্ছা, তো এবার আমি একটু অন্য টপিকে যেতে চাচ্ছি। মোটামুটি এই ছিল আমাদের ডিসপারশন। এখন আমার টপিক হচ্ছে তোমার এই যে এটা কোরিলেশন এন্ড রিগ্রেশন। আশা করি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন শেয়ারিংটা। আচ্ছা, এই অবস্থায় এসে আমি একটা নতুন বই তোমাদের সাথে তোমাদের জন্য একটা নতুন বই ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। তোমাদের ক্লাসরুমে দেয়া আছে, গুগল ক্লাসরুমে। তারপরেও আমি একটু এখান থেকে দেখাই। এই বইটা আমি একটু শেয়ার দিতে চাচ্ছি তোমাদের সাথে, তোমাদের গুগল ক্লাসরুমে আছে অলরেডি।
অ্যাপ্লাইড Yes, sir. স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি ফর ইঞ্জিনিয়ার্স। এটা আছে গুগল ক্লাসরুমে, ডাউনলোড করে নিও। রাইটার হচ্ছে ডগলাস মন্টগমারি, জর্জ রানার। এই হলো যে এটা রাইটারের নাম। এখন থেকে এইটাও চলবে, পাশাপাশি এসপি গুপ্তাও চলবে, দুটো চলবে এখন পাশাপাশি তোমাদের ইয়ে বই। ঠিক আছে, আমি দুটো থেকেই দেখাবো। তো একটু রাইটারের নামটা লিখে নাও তোমরা, বইয়ের নামটাও লিখে নাও। বই হচ্ছে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি ফর ইঞ্জিনিয়ার্স, আর রাইটারের নাম হচ্ছে ডগলাস মন্টগমারি অ্যান্ড জর্জ রানার। ওয়েল, এখন এই বইয়ের যে চ্যাপ্টারগুলো আমরা একটু দেখতে চাচ্ছি সেটা একটু দেখি। এটা একজন ইউএস ইউনিভার্সিটির, ইউএস এর অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির ওখানকার টিচার ওনারা, তো ওনাদের লেখা একটা বই। তো প্রথমেই আছে দেখো, আমি তোমাদের একেবারে ফার্স্ট ক্লাসে কিছু কথা বলেছিলাম, কিছু থিওরির মতো, যে স্ট্যাটিস্টিক্স কি রোল প্লে করে ইঞ্জিনিয়ারিং সেক্টরে বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সেক্টরে, এগুলো বলেছিলাম যে তোমরা নিজেরা একটু দেখে নেবে গুগল সার্চ করে আর কি। তো এখানেও একটু একটু হয়তো বলা আছে, একেবারে কম্পিউটার সায়েন্স রিলেটেড না করে হলেও অন্যভাবে হয়তো বলা আছে আর কি। এই দেখো, দ্য রোল অফ স্ট্যাটিস্টিক্স ইন ইন ইঞ্জিনিয়ারিং, থিওরি বেসড একটা চ্যাপ্টার আর কি এটা। এখানে কোথায় কোথায় কি কি ধরনের জিনিস ইউজ হয় স্ট্যাটিস্টিক্স, এই টাইপের কিছু কথা বলা আছে, এখান থেকে হেল্প নিতে পারো। চ্যাপ্টার 2 প্রবাবিলিটি, চ্যাপ্টার 3 and 4 প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, মানে 3-4 মিলে একটা। তারপর হচ্ছে তোমার এরপর যাবে হচ্ছে চ্যাপ্টার 9 and 10 এর অল্প একটু, সামান্য একটু, চ্যাপ্টার 9 and 10 এর সামান্য একটু, জাস্ট, বেশি কিছু না। এটা তোমাদের অত ডিটেইলে যাওয়ার সুযোগ নেই, সময়ও নেই। চ্যাপ্টার 9 and 10 এর আমরা আজকে যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে চ্যাপ্টার 11 সিম্পল লিনিয়ার রিগ্রেশন অ্যান্ড কোরিলেশন, যেটা তোমরা একটু আগে দেখতে পাচ্ছিলে, এই যে কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন এই নামে দেখতে পাচ্ছিলে আর কি, সেটা কিন্তু এখানে আছে, সিম্পল লিনিয়ার রিগ্রেশন অ্যান্ড কোরিলেশন, পেজ নাম্বার 401। তো দেখি 401 এ কি আছে আমাদের। এই যে সিম্পল লিনিয়ার রিগ্রেশন অ্যান্ড কোরিলেশন, এই বইয়ের একটা সুবিধা হচ্ছে এই বইয়ের চ্যাপ্টারের শুরুতেই বলে দিয়েছে যে কি কি আমরা এই চ্যাপ্টারে দেখতে যাচ্ছি আর কি। প্রথমেই হচ্ছে এম্পিরিক্যাল মডেলস, মানে রিগ্রেশন মডেলের কিছু উদাহরণ দেখিয়েছে তারা। তারপর কিভাবে সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেলটা করে, এটা দেখতে কেমন সেটা, এটার কিছু প্রপার্টি নিয়ে আলোচনা করেছে। তারপর হাইপোথিসিস টেস্ট, এটা হয়তো তোমাদের খুব একটা সুযোগ হবে না পড়ানোর, কারণ ওই অত সময় নেই আর কি। তোমাদের সিলেবাসও অত ইন ডিটেল এটা নেইও, অল্প একটু, জাস্ট একটু আছে। ওই যে একটু আগে বলছিলাম না যে চ্যাপ্টার 9 and 10 ওখানে হাইপোথিসিস টেস্ট আছে, তার একটা অংশ হচ্ছে এটা। আচ্ছা, তারপর প্রেডিকশন অফ নিউ অবজারভেশনস, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যবহার। তারপর adequacy of model, regression model, adequacy of regression model, মানে রিগ্রেশন মডেলটা কতটা এরর ফ্রি ভাবে ফিট করা যায়। রিগ্রেশন মডেল বা একটা ইকুয়েশন কত এরর ফ্রি ভাবে এটাকে বের করে নিয়ে আসা যায়, বা কতটা এরর হয়েছে তার মধ্যে, আমি যে রিগ্রেশন মডেলটা বের করে নিয়ে আসবো তার মধ্যে কি পরিমাণ ভুল ভ্রান্তি হতে পারে, সেটা কিভাবে বের করতে পারে, সেগুলো নিয়ে আলোচনা আর কি। তারপর হচ্ছে কোরিলেশন, যেটা কোরিলেশন দিয়ে শুরু করতে চাচ্ছি আমরা। কোরিলেশনটা প্রথমে বলে নিই কি জিনিস। আমি এই বইতে হাবিজাবি অনেক কিছু বলা আছে, এত সুযোগ হবে না বলার। আমি তোমাদের দেখাই যে অনেক কথাবার্তা আছে এখানে। এই দেখো, এখানে তো এই যে কোরিলেশন 431 পৃষ্ঠায় অনেক কথাবার্তা বলা আছে, এতগুলো পড়ে এবার দেখে কুল পাবে না আসলে। আমি শর্টলি যেগুলো জিনিস দরকার শুধু সেগুলো তো দেখাচ্ছি, এবং প্রয়োজনীয় যে ইনফরমেশন গুলো আছে সেগুলো একটু শেয়ার করার চেষ্টা করছি। মানে দু একটা বই দেখে আমি একটু শর্টলি লেখার চেষ্টা করেছি আর কি, সেটাই দেখো। তোমরা জাস্ট দেখে যাও, বা দু একটা সাইড নোট রেখে রেখে নিতে পারো। ভালো করে শুনো সবাই, প্রয়োজনীয় কথাবার্তাগুলো দরকার হলে তুমি সাইড নোটে লিখে রাখতে পারো। কোরিলেশন, এটা দিয়ে শুরু করছি প্রথমে আমি।
কোরিলেশনটা হলো রিলেশন বিটুইন টু অর মোর ভ্যারিয়েবলস। আমি খুব সহজ সহজ এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব। তোমরা তোমাদের ফিল্ডের কোনো ডেটা থাকলে সেগুলো দিয়ে পরে ট্রাই করে দেখতে পারো যে আমি যা যা বলছি ওগুলো দিয়ে আসলে কাজে লাগে কিনা। আচ্ছা, এখন রিলেশন বলতে বোঝানো হচ্ছে মিনিংফুল রিলেশন। যেমন আমি খুব সিম্পল একটা এক্সাম্পল দিই। মনে করো তুমি একটা অ্যামিটার, ভোল্টমিটার বা মাল্টিমিটার নাও তুমি, সেখানে ভোল্টেজ থাকবে, তারপর তোমার অ্যাম্পিয়ার থাকবে, তারপর রেজিস্ট্যান্স থাকবে, প্রয়োজনে চাইলে তুমি টেম্পারেচারও চেক করতে পারো। এগুলো তো ভ্যারিয়েবল, সবই ভ্যারিয়েবল। ডেটা নিলে সবগুলো ডেটাই চলে আসবে সবগুলো অবস্থায় আর কি। ঠিক আছে, এরকম ডেটা আসবে। এখন আমি যদি দেখতে চাই যে ভি এর সাথে আই এর কি ধরনের রিলেশন, তো তখন তুমি গ্রাফ আঁকলেই কিন্তু বুঝতে পারবে যে ঘটনাটা কি হচ্ছে আর কি। ঠিক আছে, গ্রাফ আঁকলেই সহজে বোঝা যাবে। মনে করো এইদিকে যদি ভি দেই আমরা এক্স অক্ষে, আর ওয়াই অক্ষে যদি আমরা যদি দেই আই, তখন যে গ্রাফ পাওয়া যাবে সেটা অনেকটা এই টাইপের আর কি সিনারিও হবে। মানে সে এরকম একটা টেন্ডেন্সি শো করবে আর কি, মানে লিনিয়ার আপওয়ার্ড। Upward means if the variable v is increasing, the I is also increasing. If v is decreasing, I is also decreasing. মানে দুটো পরিবর্তন একমুখী। The change of directions are same for both the variables. একটা বাড়ালে একটা বেড়ে যাবে, একটা কমালে কমে যাবে, মানে একটা আরেকটার উপর ইনফ্লুয়েন্স করছে, এটাই কোরিলেশন। একটা চেঞ্জ করলে একটা চেঞ্জ হয়ে যাবে। আবার সিমিলারলি if you take R and I and R যত বাড়বে I তত কমে যাবে তোমার, তখন ডেটার গ্রাফ হবে অনেকটা এই টাইপের আর কি, এরকম ডাউনওয়ার্ড হবে আর কি তোমার এটা। ঠিক আছে, যে আর যত বাড়ছে এরকম দুটো ঘটনা ঘটে। আরো অন্যান্য ধরনের ইয়ে মানে ঘটনা ঘটতে পারে, একটু একটু করে বলছি আমি। তো একটা বাড়লে যদি আরেকটা বাড়ে, বা একটা কমালে যদি কমেও যায়, মানে পরিবর্তনটা একমুখী হলে সেটাকে আমরা বলে থাকি পজিটিভ কোরিলেশন। উই কল ইট পজিটিভ কোরিলেশন। আমি যে সংক্ষেপে লিখলাম কোরিলেশন কথাটা, CORR, আর লিখলাম না, এখানটা এন দিয়ে রাখি। কোরিলেশন বানানো হচ্ছে এই যে, পুরোটা লেখার সময় নেই এখন, শুধু এটা দেখে রাখো। তারপর মনে করো যদি উল্টো ঘটনা ঘটে, যে একটা বাড়ছে ফলস্বরূপ অন্যটা কমে যাচ্ছে, নেগেটিভ কোরিলেশন। ঠিক আছে, এই ধরনের কোরিলেশনকে আমরা বলে থাকি নেগেটিভ কোরিলেশন। আচ্ছা, এখন এই এছাড়াও আরো বিভিন্ন ধরনের কোরিলেশন হতে পারে। যেমন মনে করো স্পেশাল কেস আর কি, ধরো এক্স আর ওয়াই এক্স দিছে, আমি জাস্ট গ্রাফ দিয়ে বুঝাচ্ছি আর কি, এখন পরে অন্য কিছু দিয়ে বোঝানো যাবে। মনে করো কোনো কিছুর কনজাম্পশন বাড়ছে আর কি, ইকোনমিক্স দিয়ে একটু বুঝাই আমি তোমাদের। কনজাম্পশন কনজাম্পশন দিলাম এক্স অক্ষে, আর প্রাইস দিলাম মনে করো হচ্ছে ওয়াই অক্ষে। আচ্ছা, কিন্তু যতই বাড়ুক মনে হয় যেন প্রাইস রিমেইনস অলমোস্ট সেম ফর এ লং পিরিয়ড অফ টাইম। তেমন বিশেষ কোনো চেঞ্জ হয় না, মনে হয় যেন এক্স অক্ষের সমান্তরালে যাচ্ছে সে আর কি। তার মানে হচ্ছে এখানে কোন একটা প্রোডাক্ট কনজাম্পশন যতই হোক, প্রাইস তেমন চেঞ্জ হয় না, মাঝে মাঝে একটু একটু হয়, কিন্তু আসলে ঘুরে ফিরে একই থেকে যায়। যেমন তোমার হচ্ছে তোমার সল্ট, তারপর হচ্ছে পেন্সিলস, এসব, ইরেজার, শার্পনার, পেপারস, দেন হচ্ছে তোমার আরো কি কি হতে পারে, এরকম যা যা আছে সবই হলো তোমার এই ধরনের ঘটনা ঘটে আর কি। এক্ষেত্রে আমরা বলি যে জিরো কোরিলেশন, যে কোনো ধরনের কোরিলেশন সে আসলে শো করছে না। দিস ইজ নোন এজ জিরো কোরিলেশন। এখন আরেক ধরনের ঘটনা ঘটতে পারে, কেমন বুঝার উপায় নেই যে কি হচ্ছে আর কি আসলে। এক্স আর ওয়াই ডেটা যদি আমরা প্লট করি, প্লট করলে মনে করো এই ধরনের জিনিস হচ্ছে আর কি, যে না বাড়ছে না কমছে, এমন ভাবে ছড়ানো স্থানাঙ্ক গুলো, বুঝার কোনো উপায়ই নেই যে আসলে কি হচ্ছে এটা আর কি।
সব দিকেই মনে হয় যেন যাচ্ছে আর কি। তো এটা হচ্ছে no significant evidence of correlation. correlation-এ কোনো ভালো কোনো মানে চিহ্ন দেখা যাচ্ছে না আরকি। এই হচ্ছে যে তোমার আ বিভিন্ন টাইপের correlation হতে পারে। মানে বিভিন্ন ধরনের correlation হতে পারে যে কেমন তারা দেখতে সেটা আরকি। এই। আচ্ছা, এমনিতে correlation-কে আমরা সাধারণত কয়েকটা ভাগে ভাগ করে থাকি। যেমন এই দেখো simple correlation, multiple, partial correlation. সিম্পল হচ্ছে যদি মাত্র দুটো ভ্যারিয়েবল নেই আমরা। যেমন একটু আগে শুধু x, y দিয়ে দেখাচ্ছিলাম আমি। ওগুলো সিম্পল correlation. মাল্টিপল correlation হচ্ছে যেমন v নিলাম, I নিলাম, R নিলাম, তারপর হচ্ছে মনে করো তোমার টেম্পারেচার নিলাম। তো যাই নিই না কেন প্রত্যেকটাই কিন্তু একটা আরেকটাকে ইনফ্লুয়েন্স করে। তুমি যে ডাটাগুলোই নাও কোন একটা সিস্টেমের এই ডাটাগুলো নিলে দেখবে যে প্রত্যেকটাকে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি ইনফ্লুয়েন্স করছে। তো ওভারঅল সিনারিওটা কি? কিভাবে সবাই মানে ওভারঅল একে অপরকে ইনফ্লুয়েন্স করছে সেই চিত্রটাই হচ্ছে মাল্টিপল কোরিলেশন। আর পার্শাল কোরিলেশন হচ্ছে অনেকটা এর মতোই তোমার সিম্পল কোরিলেশনের মতোই। কিরকম? পার্শাল মানে কি? পার্শাল মানে হচ্ছে আংশিক বা আমি কোনো কিছুর উপর এক্সট্রা ফোকাস দিচ্ছি আরকি বা গুরুত্ব দিচ্ছি আরকি। তো মনে করো এই হোল সিনারিওটা তোমার সামনে আছে। V আছে, I আছে, R আছে, টেম্পারেচার আছে। আমি তো জানি যে সবাই মিলে মাল্টিপল কোরিলেশন। কিন্তু আমি আলাদাভাবে দেখতে চাচ্ছি শুধু I এবং R এর কি অবস্থা। বাকি দুটো আমি চোখের সামনে দেখতে পাচ্ছি কি ঘটছে কিন্তু আমি তাদেরকে ইগনোর করব। I'm ignoring them or I'm holding them as constant. তাদেরকে আমি ধরে নিচ্ছি তারা যা খুশি তাই করুক, ধরে নিলাম তারা কনস্ট্যান্ট। কিন্তু আমি জানি তারা কি করছে। বাট আমি ধরে নিচ্ছি কনস্ট্যান্ট। আমি শুধু ফোকাস করছি I এর উপর অ্যান্ড R এর উপর। দেখি এরা কি করছে আরকি। ঠিক আছে? আর শুধু সিম্পল এর ক্ষেত্রে কি ছিল? মনে করো শুধু V আর I এই দুটোর ডেটাই তোমার কাছে এভেইলেবল আছে। অন্যগুলো দেখার কোনো উপায় নেই। তখন সিম্পল কোরিলেশন। আর এখন হচ্ছে অন্যগুলোও আছে তুমি দেখতে পাচ্ছ। all are visible, all are in your control বাট তুমি ধরে নিচ্ছ অন্যগুলো যা খুশি তাই হোক, ওগুলো কনস্ট্যান্ট ধরে তুমি শুধু এই দুটোর উপর ফোকাস করো। দিস ইজ পার্শাল কোরিলেশন। এনিওয়ে তো এখন এগুলো খুব জাস্ট জানার জন্য বুঝার জন্য আরকি। এগুলো তো আম আমরা গ্রাফ দিয়ে বুঝছিলাম। এখন গ্রাফটা খেয়াল করে দেখো আমি কিন্তু এইরকম গ্রাফ আঁকছিলাম তোমাদের। এরকম ফোঁটা, ফোঁটা দিয়ে বুঝাচ্ছিলাম আরকি। তো খেয়াল করে দেখো একটা ভেরিয়েবল বাড়লে অন্যটাও বাড়ে বা কমালে বা কমে। গ্রাফ থেকেও কিন্তু বোঝা যায় যে কি ধরনের কোরিলেশন। যেমন এটা হচ্ছে পজিটিভ কোরিলেশন উপর দিকে ইন্ডিকেট করছে। তারপর হচ্ছে তোমার এরকম নিচের দিকে যদি মনে হয় নামে আরকি তাহলে বুঝতে হবে এটা হচ্ছে নেগেটিভ কোরিলেশন। এই ধরনের গ্রাফকে কি বলে? এই যে ফোঁটা, ফোঁটা দিয়ে ইয়ে করে এটাকে বলা হয় স্ক্যাটার প্লট বলে এটা। যে ছড়ানো ছিটানো কিভাবে আছে সেটা আমরা বিন্দুর মাধ্যমে দেখতে চাচ্ছি যে স্ক্যাটার প্লট। ঠিক আছে? বা স্ক্যাটার ডায়াগ্রাম। দুটো আলাদা শব্দ স্ক্যাটার প্লট। আচ্ছা। তো এখন এই কোরিলেশন এর মধ্যে আবার কিছু লেভেল আছে আরকি। যে কত মাত্রার কোরিলেশন সেটা কিরকম? সেটা হচ্ছে মনে করো তুমি আম ফর এক্সাম্পল আরকি। এটা মনে করো y অ্যাক্সিস, এটা মনে করো x অ্যাক্সিস। আরেকটা কি? এটাও মনে করো y অক্ষ, এটা মনে করো x অক্ষ। ওয়েল এখন যদি এমন হয় যে তোমার কোরিলেশনটা পাওয়া গেল এইরকম। কিরকম এটা? এটা হলো পজিটিভ স্যার। হ্যাঁ, এটা হলো একটা যদি ১ ইউনিট বাড়ে বা একটা যদি ২ ইউনিট বাড়ে, অন্যটাও ওই ১ ইউনিট বাড়বে, ২ ইউনিট বাড়লে ২ ইউনিট বাড়বে। মানে চেঞ্জ অফ অ্যামাউন্ট উইল বি সেইম। এরকম গ্রাফ পাচ্ছ আরকি তুমি মনে করো। এই টাইপের এরকম গ্রাফ পাচ্ছ। ঠিক আছে? The change of amount will be same. এইটাকে আমরা বলে থাকি পারফেক্ট কোরিলেশন। যে একদম সমান, সমান এক্সাক্টলি যা হওয়ার তাই। পারফেক্ট এটা পজিটিভ কোরিলেশন। আমি পজিটিভটাও সংক্ষেপে লিখছি আমি। কারণ এত সময় নেই। পারফেক্ট পজিটিভ কোরিলেশন। আচ্ছা। তো এটা খুবই রেয়ার কেস পারফেক্ট পজিটিভ যে হবে। সাধারণত যেটা হয় যে হয় কাছাকাছি হয় না হলে আরেকটু দুর্বল হয় আরকি। যে মনে করো তোমার ইয়েটা হলো
এই টাইপের আরকি। একদম এক্সাক্টলি না হয়ে একটু কাছে দিয়ে গেল আরকি। তো পারফেক্ট তো হলো না আর। এটাকে আমরা বলি স্ট্রং পজিটিভ কোরিলেশন। দিস ইস নোন অ্যাজ স্ট্রং পজিটিভ কোরিলেশন। আচ্ছা। আরেকটা ঘটনা ঘটতে পারে। সেটা হলো তোমার যে একেবারে স্ট্রং ও হলো না। আরেকটু দূর দিয়ে চলে গেল আরকি। মানে আরেকটু দুর্বল হয়েছে আরকি সে। মানে একটাকে যেভাবে বাড়াচ্ছে অন্যটা সেভাবে বাড়ছে না। কিন্তু বাড়ছে, মোটামুটি বাড়ছে আরকি। এটা হচ্ছে moderately strong positive correlation. Moderately strong positive correlation. যাক বুঝে নিও। এটা correlation এটা। আচ্ছা, আরেক রকম হতে পারে। সেটা হলো যে আ বাড়ছে কিন্তু খুবই খারাপ অবস্থায় বাড়ছে অন্যটাও। মানে খুব লো তার স্ট্রেংথ। এটা হচ্ছে weak positive correlation. যে একটা বাড়লে আরেকটাও বাড়ায় কিন্তু বাড়ার রেটটা খুবই কম, খুবই weak. This is weak positive correlation. ঠিক এর উল্টো ঘটনা ঘটবে তোমার নেগেটিভ correlation এর ক্ষেত্রে আরকি। জাস্ট সিম্পলি এর উল্টো ঘটনা ঘটবে আরকি। কিরকম? যে একটা যতটুকু বাড়ে অন্যটা ঠিক যদি ততটুকু কমে যায়, তাহলে হবে তোমার weak negative correlation. মনে করো এই ঘটনা যদি ঘটে আরকি। কিরকম সেটা? সেটা হচ্ছে এটা মনে করো ১, ২, ৩, ৪ এটাও মনে করো ১, তারপর হচ্ছে ২, ৩, ৪ আচ্ছা 1, 2, 3 and 4 এটাও 1, 2, 3 and 4 খেয়াল করে দেখো এটা যখন 0 তখন এটা 4 কিন্তু এটা যখন 1 তখন সে 4 থেকে 3 তে নেমে চলে আসছে আরকি। এই। আচ্ছা? এটা মোটামুটি বুঝে নিও আরকি তোমরা। আবার যখন 2 তে যাচ্ছে তখন সে 3 থেকে 2 তে নেমে মানে 3 থেকে 2 তে নেমে আসছে। সে যখন 3 তে যাচ্ছে 2 থেকে সে 1 এ নেমে আসছে আরকি। এই হচ্ছে ঘটনাটা আরকি। মানে এটা একটা যতটুকু বাড়ে অন্যটা ঠিক ততটুকু কমে যাবে। এই ধরনের ঘটনাকে বলা হয় তোমার পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। লিখে নাও তোমরা নিজেরা। আমার লেখার এত সুযোগ নেই এখন এই মুহূর্তে। পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। ওই ওরকম পুরো যেমন পজিটিভ লিখেছি, এখানে হবে নেগেটিভ কোরিলেশন। আচ্ছা। একইভাবে যদি আবার উল্টো ঘটনা ঘটে, মনে করো আ স্ট্রং নেগেটিভ কোরিলেশন হবে এটা। একটা বা কমছে অন্যটাও কমছে, মোটামুটি ভালোই কমছে। কিন্তু সমানভাবে কমছে না। স্ট্রং নেগেটিভ কোরিলেশন। এখন যেটা আঁকলাম সেটা। তারপর হতে পারে তোমার আম moderately strong negative correlation এরকম এটা হতে পারে moderately strong negative correlation। এরপর হতে পারে তোমার মনে করো আ weak correlation একটা কমলে অন্যটাও কমবে কিন্তু কমার রেটটা খুব স্লো, ভেরি স্লো। কমছে কিন্তু কমার রেটটা স্লো, weak negative correlation। তো এগুলো সবই তো গ্রাফ দিয়ে বুঝার চেষ্টা করলাম আমরা। কি ধরনের correlation হতে পারে। এখন এটা statistically আমরা কিভাবে বের করতে পারি? statistically বের করার প্রসেস হচ্ছে এই যে যেটা দেখতে পাচ্ছ এই যে এটা Pearson's correlation coefficient এটা একটু তোমাদের আ দ্রুত লিখে নিতে হবে ফর্মুলাটা। তো তো এই ফর্মুলায় একটু হোল্ড করো। দেখো যে আমরা কিভাবে বের করতে পারি স্ট্যাটিস্টিক্যালি আরকি সূত্র দিয়ে। অনেক ধরনের মেথড আছে। এই এই ব্যক্তি উনার নাম হচ্ছে কার্ল পিয়ারসন। কার্ল পিয়ারসন উনি একটা মেথড আবিষ্কার করেছেন এবং এটাই সবচেয়ে জনপ্রিয় মেথড। তো উনার নাম অনুযায়ী Pearson's correlation coefficient এটা প্রকাশ করা হচ্ছে ছোট হাতের R দ্বারা। R equal to দেখো কি আছে? Sum of xi, yi minus sum of xi, sum of yi লিখে ফেলো তোমরা by n divided by হচ্ছে নিচে স্কয়ার রুট
স্কোয়ার রুটটা কিন্তু নিচে, উপরে কিন্তু নেই। এই জায়গায় ভেরি মাচ কেয়ারফুল থাকতে হবে। এটা হচ্ছে সাম অফ এক্স আই স্কোয়ার মাইনাস সাম অফ এক্স আই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। একই জিনিস ওয়াই এর ক্ষেত্রেও, সাম অফ ওয়াই আই স্কোয়ার মাইনাস সাম অফ ওয়াই আই হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এন। এই হচ্ছে আর এর নিচের ফর্মুলা। পার্টটুক স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মতো না? হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মতোই এই অংশগুলো। এটা এক্স এর আর এটা ওয়াই এর। আর উপরে যে অংশটা, এইটার আবার শুধু উপরের অংশটার একটা আলাদা নাম আছে। ওটাকে বলা হয় ভেরিয়েন্স না স্যার? না, কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই। শুধু উপরের অংশটা কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই। এখন এই কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই কি বের করে? কোভেরিয়েন্স এক্স ওয়াই বের করে যে এক্স এবং ওয়াই ভ্যারিয়েবলের মধ্যে পজিটিভ রিলেশন নাকি নেগেটিভ রিলেশন আছে, ওই জিনিসটা বের করে নিয়ে আসে। স্ট্রং নাকি উইক না মডারেটলি স্ট্রং, এগুলো বের করে না। উপরের অংশটা যেটা কোভেরিয়েন্স শুধু বের করে পজিটিভ অর নেগেটিভ কোরিলেশন এক্সিস্টিং দেয়ার বিটুইন দ্য ভ্যারিয়েবলস, এই জিনিসটা শুধু বের করে, আর কিছু বের করে না। আচ্ছা, এখন আর এর ভ্যালু সবসময় এই রেঞ্জের মধ্যেই থাকবে, এর বাইরে যাবে না। ইট ওন্ট বি ওভার 1 পয়েন্ট ওভার 1 অর লেস দেন -1। কখনোই 1 পয়েন্ট কিছু হবে না আর কি। মনে করো 1.000000001, তাও হবে না। হার্ডলি -1 ও +1। আচ্ছা, এখন আর এর মান তো বিভিন্ন রকম পাবোই আমরা। আমি বলছি এই সূত্রের ক্ষেত্রে আর কি, এই সূত্রের ক্ষেত্রে আর এর মান কখনোই এই রেঞ্জের বাইরে যাবে না, গেলে তোমার ক্যালকুলেশন ভুল। আচ্ছা, আর এর মান এক্স্যাক্টলি 1 হলে উই সে পারফেক্ট কোরিলেশন বা পারফেক্ট পজিটিভ কোরিলেশন। আর আর এর মান যদি -1 হয়, পারফেক্ট নেগেটিভ কোরিলেশন বলবো আমরা। অর্থাৎ এই ভ্যালুগুলি মাইনাস দিয়ে হলে আমরা নেগেটিভ বলবো আর কি। 0.7 থেকে 1 এর আগ পর্যন্ত হলে স্ট্রং এন্ড পজিটিভ কোরিলেশন, যদি মাইনাস চিহ্ন দাও স্ট্রং নেগেটিভ কোরিলেশন। 0.42 less than 0.7 moderately strong positive correlation, মাইনাস হলে নেগেটিভ। 0 থেকে বড় কিন্তু 0.4 এর আগ পর্যন্ত উইক পজিটিভ কোরিলেশন, আর মাইনাস চিহ্ন দিয়ে দিলে শূন্যতারা মাইনাস হবে না, মানে শূন্যর নিচে থেকে -0.4 এর আগ পর্যন্ত হলে উইক নেগেটিভ কোরিলেশন। তবে হ্যাঁ, এটা কোনো ধরা বাঁধা নিয়ম নয়। এটা হচ্ছে আর এর মান যে কিছু একটা পাবো, আমরা কি বলবো সেই আর এর মান ধরে আর কি, তার জন্য একটা মোটামুটি প্রচলিত ধারণা আর কি, এটা আর কিছু না এটা। এখন এই যে মান কি হলে আমরা কি ধরনের কোরিলেশন আছে যে বলবো, এটা কিন্তু ওই মেশিন রিলেটেড বা যন্ত্র রিলেটেড কিংবা প্রোগ্রাম বেসড কোনো ডেটা থাকলে সেই সব ডেটার ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু যেসব ডেটা মানুষ রিলেটেড, সোসাইটি রিলেটেড, মানুষের বিহেভিয়ার রিলেটেড, সেই সব ক্ষেত্রে এইসব নিয়ম খাটে না। এগুলো ওই যন্ত্রের ক্ষেত্রেই খাটে। ঠিক আছে? তো আমরা তো বেশিরভাগ যন্ত্র নিয়েই কাজ করি। যারা সোশ্যাল সায়েন্স নিয়ে কাজ করে তারা মানুষ নিয়ে কাজ করে, তাদের কথা আলাদা আর কি। এনিওয়ে, তো এখন আমরা এইটার রিলেটেড একটা প্রবলেম দেখি যে কিভাবে ক্যালকুলেশনটা করতে হবে। তো খেয়াল করে দেখো, আমি আগে থেকে একটু বলে রাখি। দেখো, সাম অফ এক্স আই স্কোয়ার আছে, সাম অফ ওয়াই আই স্কোয়ার আছে, সাম অফ এক্স আই ওয়াই আই আছে, সাম অফ এক্স আই আছে, সাম অফ ওয়াই আই আছে। এই জিনিসগুলি আমাদের দরকার আসলে ক্যালকুলেট করতে যাই। আর এন তো হচ্ছে কয়টা ডেটা দেয়া থাকে সেটা হলো এন। আচ্ছা, এখন একটা ডেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি ওই ইয়ের বই থেকে, মন্টগোমারির বই থেকে। দেখো, এই বইয়ের এই যে ডেটা সেটটা এখানে আছে, ওই গেল, এই যে পেজ নাম্বার 437। এখানে উইন্ডমিল পাওয়ার প্রজেক্টের একটা ডেটা আছে। দেখো তোমরা, উইন্ডমিল পাওয়ার এই ডেটা সেটে একটু তোমরা নিজেরা একটু বড় করে দেখো আর কি, আমার এখান থেকে বেশি বড় করা যাচ্ছে না আসলে। হ্যাঁ, তো এই উইন্ডমিল পাওয়ার প্রজেক্ট, এখানে একজন ইনভেস্টিগেটর, উনি একটা উইন্ডমিল প্রজেক্ট থেকে ডেটা নিচ্ছেন। কিসের জন্য? উনি দেখতে চাচ্ছেন যে
আম, এই যে ইলেকট্রিসিটি যে জেনারেট হচ্ছে উইন্ডমিল প্রজেক্ট থেকে, সেটা ডিসি আউটপুট হিসেবে জেনারেট হচ্ছে বাতাসের গতিবেগের সাথে আর কি। এই যে উইন্ড ভেলোসিটি এর সাথে যে আউটপুটটা পাওয়া যাচ্ছে, পাওয়ার জেনারেট হচ্ছে, এটা কিভাবে কি ধরনের একটা মানে মানে এই উইন্ডমিল প্রজেক্টের যে পাওয়ার জেনারেট হচ্ছে সেটা বাতাসের গতিবেগ দ্বারা কতটা প্রভাবিত। মানে আরো সহজভাবে বলতে গেলে উইন্ডমিল প্রজেক্টের যে উইন্ডমিলটা আছে সেটা কতটা এফেক্টিভলি কাজ করছে কিভাবে বুঝতে পারি আমরা, স্ট্যাটিস্টিক্যাল মেথডের মাধ্যমে বুঝার চেষ্টা করব আর কি। ওয়েল, এখন কোরিলেশন চেক করি আমরা। প্রথমেই ডেটা সেটটা আগে দেখাই। ডেটা সেটটা দেখো তোমরা, এখানে আছে 439 পৃষ্ঠা। এই যে 25টা অবজারভেশন এখানে আছে, তোমরা দেখতে পাচ্ছ 25 অবজারভেশনস। তো 25টা অবজারভেশনের মধ্যে উইন্ড ভেলোসিটি, এই সিরিয়াল নাম্বার দেখার দরকার নেই, সিরিয়াল নাম্বার তো সিরিয়াল নাম্বারই, এটা নো নিড। ডেটা হচ্ছে এই দুই কলামের ডেটা। তো এটা হচ্ছে উইন্ড ভেলোসিটি মাইল পার আওয়ার, ডিসি আউটপুট এটা ভোল্টেজে হওয়ার কথা। তো একটা ভ্যারিয়েবল হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, কিন্তু এভাবে এক্স ওয়াই বলে দেওয়া থাকবে না, তোমাকে দেখে বুঝতে হবে কোন ডেটা কোনটা এক্স হবে কোনটা ওয়াই হবে। ইউজুয়ালি উই কনসিডার দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যাজ অ্যান এক্স। আমরা জানি যে বাতাসের গতিবেগটা ইন্ডিপেন্ডেন্ট, সেই অনুযায়ী আমার উইন্ড ভেলোসিটি থাকবে, সরি উইন্ডমিল কাজ করবে, পাওয়ার জেনারেট হবে। তাহলে এটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটা ওয়াই, আর ওটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল উইন্ড ভেলোসিটি, সেটা এক্স। এভাবে বুঝে নিতে হবে আর কি। তো এখানে অনেকগুলো ভ্যারিয়েবল, অনেকগুলো ডেটা আছে দেখা যাচ্ছে এখানে। সবগুলো ডেটা নিয়ে কাজ করার সুযোগ নেই আমাদের এই মুহূর্তে, সময়ও নেই। আমি জাস্ট ৫-৭টা দিয়ে বা ২-৪টা দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে ক্যালকুলেট করবো, তোমরা সেটা বুঝতে পারলেই হলো। আর ব্যাখ্যাটা দিতে পারলে, ব্যাখ্যাটা জরুরি, ক্যালকুলেট করাই শেষ কথা নয়, ভ্যালু বের করে ব্যাখ্যা করাটা খুবই জরুরি। ওয়েল, লেটস চেক কি করতে হবে। প্রথমে আমি গ্রাফটা দেখাই তোমাদের। গ্রাফ দেখে তোমরা নিজেরাই বলো কি ধরনের কোরিলেশন আছে। এই 25টা অবজারভেশন কিন্তু জোড়ায় জোড়ায় আছে, স্থানাঙ্ক, ঠিক আছে। আহ আমরা ওই যে কার্টেশিয়ান সিস্টেম যেটা আর কি, তোমার এক্স ওয়াই স্থানাঙ্ক 2 ডাইমেনশনাল, সেটার কথা বলছি। তো এটার এই দেখো, এই যে ডেটা সেটটা এখানে প্লট করা হয়েছে 25টা অবজারভেশন। এখানে হচ্ছে আমাদের উইন্ড ভেলোসিটি আছে এইদিকে, এক্স অক্ষে উইন্ড ভেলোসিটি, আর ওয়াই অক্ষে হচ্ছে ডিসি আউটপুট ওয়াই। তো প্লটিং দেখে কি মনে হচ্ছে, কি ধরনের কোরিলেশন? পজিটিভ। পজিটিভ স্যার। পজিটিভ কোরিলেশন, যে এরকম করে বাড়ছে আর কি, সে মনে হচ্ছে আর কি। ওয়েল, তো বুঝলাম পজিটিভ কোরিলেশন। কি কি মানে কোন স্ট্রেংথের কোরিলেশন সেটা এখন আমাদের একটু মেজার করতে হবে পিয়ারসনস কোরিলেশন কোএফিশিয়েন্টের মাধ্যমে আর কি। তো অনেক সময় এরকম গ্রাফ দিয়েও জানতে চাওয়া হয় যে কি মানে কি ধরনের কোরিলেশন আছে সেটা বলো তুমি, পজিটিভ অর নেগেটিভ, এতটুকুই শেষ। গ্রাফ এঁকে বলতে হবে কিন্তু এটা তোমাকে, গ্রাফ পেপারে এরকম প্লটিং করেই দেখে বুঝে বলতে হবে। ওয়েল, এরপর যদি পিয়ারসনস কোরিলেশন কোএফিশিয়েন্টের ফর্মুলায় যাই আমরা, তখন কিভাবে করব সেটা একটু শেয়ার করি তোমাদের সাথে। একটু দেখো, একটু হোল্ড করো। হোল্ড ফর ফিউ সেকেন্ডস। আচ্ছা, আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করি। দেখো, প্রথমেই আমরা ওই ইয়েটা করে ফেলবো আর কি, কাকে এক্স ধরবো কাকে ওয়াই ধরবো বলে নিতে হবে। লেট এক্স হচ্ছে উইন্ড ভেলোসিটি, ডিসি আউটপুট, এটা অ্যাম্পিয়ার হবে না, এটা ভোল্টেজে হবে ইনফ্যাক্ট। The calculation table for Pearson's correlation coefficient is given below. ওই যে বলেছিলাম ফর্মুলার যে অংশগুলো আছে সেগুলো লাগবে আমার, xi, yi, এটা হচ্ছে xi স্কয়ার, এটা হচ্ছে yi স্কয়ার, আর এটা হচ্ছে কি আমাদের xi yi। এবং এই সবগুলো বের করার পর হচ্ছে আমাদের এখানে নিচে পাবো হচ্ছে সাম অফ xi
এখানে হচ্ছে পাবো হচ্ছে সাম অফ yi, এখানে হচ্ছে পাবো সাম অফ xi স্কোয়ার, এখানে পাবো হচ্ছে সাম অফ yi স্কোয়ার, এখানে পাবো হচ্ছে সাম অফ xi yi। তো দেখো তোমরা কিভাবে করে, পরে নিজেরা রেকর্ড দেখে ঠিক করে নিবে কিন্তু, কারণ কুইজ কিন্তু পরের সপ্তাহেই। আর আমি বোধহয় আরেকটা ক্লাসের কথা বলেছি না? ইয়েস স্যার। এটা কালকেই করে ফেলো, এটা তোমরা যা ইয়েস করার স্যার। আগে ভাগেই করে ফেলো। আচ্ছা, তো এখন আম, এই যে কলামের যোগফলগুলো, এই যোগফলগুলোর মান ওই ক্যালকুলেশন ওই ক্যালকুলেশন করবে ওই যে পিয়ারসনের ফর্মুলায় বসিয়ে আর কি। তো বসালে তোমরা, কোথায় গেল আবার, কি ঝামেলা পড়া গেল। কি হলো, এরকম হলো কেন এটা? স্যার জানি না ও স্যার। ও এই যে এসছে। আচ্ছা, তো এখন তো আমরা এই যে ফর্মুলা যদি ইয়ে করি, বসাই, এইভাবে লিখবে। এইভাবে লেখার পর টেবিলটাকে নাও দ্য পিয়ারসন কোরিলেশন কোএফিশিয়েন্ট ইজ আর ইকুয়াল টু, এভাবে না লিখে আর ইকুয়াল টু ফর্মুলা লিখবে তোমরা। ফর্মুলা লেখার পর যার যার জায়গায় মান বসাবে, দেন তুমি ক্যালকুলেট করে ফাইনাল রেজাল্ট বের করবে। কি আসলো? 0.95206। আমি কিন্তু বেশি ডেটা নেইনি, আমি 7-8টা ডেটা নিয়েছি। 1 2 3 4 5 6 7 8 জোড়া ডেটা নিয়েছি আর কি। আমি বইতে 25 জোড়া ছিল, অতগুলো নেইনি। এটা হচ্ছে 8 জোড়া ডেটার ফলাফল এটা। আচ্ছা, তো পাওয়া গেল এরকম। তখন আর এর মান, এটা দিয়ে আমি কি বুঝবো কোন রেঞ্জের মধ্যে পড়ে? আমি কিন্তু একটু আগে তোমাদের দেখিয়েছি, রেঞ্জটা ছিল Strong. হ্যাঁ স্ট্রং স্ট্রং এন্ড পজিটিভ কোরিলেশন, রাইট। এই যে রেঞ্জগুলো এখানে ছিল, স্ট্রং এন্ড পজিটিভ কোরিলেশন এটার মধ্যে কিন্তু পড়েছে, ঠিক আছে? এই রেঞ্জের মধ্যে পড়েছে, দিস ওয়ান, এটা পড়েছে। তো এখন স্ট্রং পজিটিভ কোরিলেশন বলতে আমি কি বুঝবো? আমার তো ডেটা সেট কিসের ছিল? উইন্ড ভেলোসিটি এবং ডিসি আউটপুট। ডিসি আউটপুট। হ্যাঁ, এখন এটাকে ব্যাখ্যা করতে হবে আমাকে। ব্যাখ্যাটা করব কিভাবে সেটা একটু দেখো। এখানে জাস্ট উদাহরণস্বরূপ আমি একটা লিখেছি আর কি, জাস্ট এমনি বোঝার জন্য, আর কিছু না। লেখাটা একটু ভুল হয়েছে, এটা তো আন্দাজে লিখেছি আমি একটা। এটা হবে 0.95 কিছু একটা যেন ছিল, হোয়াট এভার ইট ইজ। স্ট্রং পজিটিভ কোরিলেশন, ওই রেজাল্টটা বের করার পর এই কথাটা লিখবে, দ্যাট ইজ দেয়ার এক্সিস্টস strong and positive correlation between wind velocity and DC output, which means if the wind velocity increases, the DC output will বলবো না আমরা, the DC output may also increase and vice versa। এরপর আরেকটু কথা বলবো, এরপর আরেকটু কথা যেটা বলবো সেটা হচ্ছে, মানে এরপরে আর এই জায়গাটার পরে দিয়ে আমি আরেকটু কথা বলতে চাচ্ছি। সেটা হলো, দেখো কি কথাটা বলবো আমরা। এরপর যেটা বলবো সেটা হচ্ছে it indicates that the windmill project is working effectively enough, ঠিক আছে? effectively enough to produce না, effectively enough for power generation। এইভাবে লাস্ট কথাগুলো দিতে হবে। প্রথমে ওই কথাগুলো বলে এসে তারপর এখান থেকে এইভাবে বলতে হবে আর কি তোমাকে, যে এটাতে কি বোঝাচ্ছে আসলে। যে যেহেতু স্ট্রং এন্ড পজিটিভ কোরিলেশন, তার মানে উইন্ড ভেলোসিটি একটু চেঞ্জ হলে অন্যটা খুব সিরিয়াসলি চেঞ্জ হয়ে যাচ্ছে, স্ট্রংলি চেঞ্জ হচ্ছে এবং বাড়ছে। তার মানে হচ্ছে আমার উদ্দেশ্য কি ছিল? বাতাসের গতিবেগের সাথে যেন
পাওয়ার জেনারেটর ভালোভাবে হয় এবং তাই ঘটছে আর কি। তাই আমি বলছি যে it indicates that the windmill project is working effectively enough for power generation. আচ্ছা। সো এই হচ্ছে আমাদের ডিসিশন আর কি। যে কোনো কিছু ঠিকঠাক মতো কাজ করছে কিনা কিভাবে বুঝতে পারবো? এটা আমরা একটা ধারণা পেতে পারি জাস্ট নাথিং এলস। আচ্ছা এখন আমি যদি তোমাকে একটু ডিফারেন্ট একটা প্রশ্ন করি আরকি। মনে করো এই যে এটা। এই যে ডেটা সেটটা আছে। আমি তো ৮ টা ডেটা নিয়েছিলাম। ৮ জোড়া ডেটা নিয়েছিলাম আরকি আমি, তাই না? Yes, এখন sir. এই ৮ জোড়া ডেটা আমার এই পর্যন্ত ছিল আরকি। আ এই যে এতটুকু ছিল আরকি আমার ৮ জোড়া ডেটা। এখন ধরো আমি যদি একটা প্রশ্ন করি তোমাকে, মনে করো এভাবে বললাম যে, "What if the wind velocity is 15 mile per hour?" কি হবে যদি বাতাসের গতিবেগ ১৫ মাইল পার আওয়ার হয়? অর্থাৎ প্রশ্নটা হচ্ছে ইনডিরেক্টলি ডিসি আউটপুট কত হবে যদি বাতাসের গতিবেগ ১৫ মাইল পার আওয়ার হয়? এখানে কোথাও কিন্তু বাতাসের গতিবেগ ১৫ নেই। So the thing is I'm asking for something which is not existing. So what to do? যে আমরা কি করতে পারি? এখন যা নেই তাই জানতে চাওয়া হচ্ছে। বা বলা হলো তুমি এস্টিমেট করো। কি হবে তোমার পাওয়ার জেনারেশন এর পরিমাপটা যদি বাতাসের গতিবেগ ১৫ মাইল পার আওয়ার হয় কখনো? ডেটা কি দেয়া আছে? ডেটা এগুলো দেয়া আছে। তার মানে ডেটা যা দেয়া আছে তার উপর বেস করে তোমাকে কাজটা করতে হবে। এই অবস্থায় এসে আমরা ওই যে রিগ্রেশন নামে আরেকটা জিনিস ছিল সেটা ব্যবহার করে থাকি। রিগ্রেশন। রিগ্রেশনটা হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে আমরা ২ কিংবা ততোধিক ভ্যারিয়েবল এর মধ্যে কি ধরনের রিলেশনশিপ আছে সেটা একটা মডেলের মাধ্যমে বের করি। একটা ইকুয়েশন মডেলের মাধ্যমে বের করি আরকি আমরা। কি ধরনের ইকুয়েশন মডেল? মনে করো y is a function of x. এটা তো আমরা সবাই খুব সাধারণভাবেই জেনে থাকি। any function of x. Say 7.5x plus 3. এটা একটা ফাংশন আরকি। যেকোনো একটা ফাংশন। তো x এর মান তো ইন্ডিপেন্ডেন্ট। যা খুশি তাই বসাতে পারি। তো আমাদের x এর পরিবর্তে এখানে কে আছে? উইন্ড ভেলোসিটি আছে। আর y হলো আমাদের ওই ডিসি আউটপুট যেটা আছে সেটা। y হচ্ছে ডিসি আউটপুট। তার মানে আমি যদি এই ধরনের কোন ইকুয়েশন বের করে আনতে পারি, y এর সাথে x এর রিলেশনশিপ হিসাবে, মানে এরকম একটা ইকুয়েশন মডেল বের করতে পারি এই ডেটাগুলোকে ব্যবহার করে, তাহলে কিন্তু আমি এই x এর মান ১৫ বসালে y এর মান বের হয়ে চলে আসবে আমার। এখন প্রশ্ন হচ্ছে আমি এরকম একটা ইকুয়েশন মডেল কিভাবে পাবো? ওই যে বললাম রিগ্রেশন মডেল একটা মেথড আছে। তার মাধ্যমে বের করে আনতে পারবো আমরা আ এই ইকুয়েশন মডেলটা। তো সেটা কি জিনিস সেটা একটু দেখাই তোমাদের। আমি জাস্ট ইকুয়েশনটা বের করি। কিভাবে বের করি সেটা বলি। আজকে আমি শেষ করতে চাচ্ছি। ইনশাআল্লাহ কালকের ক্লাসে আমরা আল্লাহ চাইলে ওই ইকুয়েশন রিলেটেড আরো কিছু কথাবার্তা আছে সেগুলো শেষ করব। আমি কয়েকটা মিনিট সময় নেব আর। দেখো, তো আমি বলছিলাম কি এইরকম একটা ইকুয়েশন যদি বের করতে পারি আমরা, তো এটা তো একটা সরলরেখার সমীকরণ দেখতেই পাচ্ছি আমরা। তার মানে রিগ্রেশন ইকুয়েশন একটা সরলরেখার সমীকরণ। তবে হ্যাঁ, রিগ্রেশন ইকুয়েশন সবসময় সরলরেখার সমীকরণ হবে এমন কোনো কথা নয়। আ নন লিনিয়ার ও হতে পারে। তোমাদের সিলেবাসে আছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন। সবচেয়ে সিম্পলেস্ট ফর্ম যেটা সেটাই আছে আরকি। জাস্ট বুঝার জন্য জিনিসটা কি। আচ্ছা, তো দেখো এটা কি আমরা একটু দেখার চেষ্টা করি। একটা সিম্পল লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন হচ্ছে আমাদের আম এইরকম দেখতে। আমি একটু দেখাই তোমাদের। এটা হচ্ছে একটা সিম্পল লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন। আমি এই জায়গা থেকে দেখাচ্ছি। এই যে a simple linear regression equation is y equal to beta naught plus beta 1 x plus epsilon where এইভাবে লিখতে হবে। x হচ্ছে কি জিনিস, y কি জিনিস, তারপরে হচ্ছে বেটা 1 কি জিনিস, বেটা নট কি জিনিস, এপসাইলন কি জিনিস এভাবে লিখতে হবে আরকি। উপরে ওখানে এই জায়গাটাতে এই xy লেখাটা বাদ পড়ে গিয়েছে আরকি। সে কারণে পাশে দিয়ে লিখে দিলাম। x ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সোজা কথা। x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট
ভ্যারিয়েবল। এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের আরেকটা নাম আছে। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে বলা হয় রিগ্রেসর। আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের আরেকটা নাম আছে, ওকে বলা হয় রেসপন্স। The response is the dependent variable, which is y. এরপর বেটা 1 পাশে লেখা আছে এখানে যে কোএফিসিয়েন্ট অফ x বা রেট অফ চেঞ্জ, যেটাকে আমরা স্লোপ বলে থাকি। বেটা নট মানে কনস্ট্যান্ট টার্ম। একটা অতিরিক্ত জিনিস আছে রিগ্রেশন মডেলে, এপসাইলন, যেটার নাম হচ্ছে এরর টার্ম। এখন হোয়াট ইজ এন এরর টার্ম? আমি এইটুকু না হয় বুঝতে পারছি যে y ইকুয়াল টু mx প্লাস c সরল রেখার সমীকরণ, যেখানে এই mx এর পরিবর্তে আছে আমার বেটা 1x, c কনস্ট্যান্ট যেটা, এখানে বেটা নট কনস্ট্যান্ট, তাহলে অতিরিক্ত আছে কি এপসাইলন এরর টার্ম। এটা কখন কেন ইউজ করি সেটা একটু বলি। এবার আমি রিগ্রেশন মডেলটা কেন আমি বলছিলাম ব্যবহার করব, ওই যে একটা আননোন জিনিস বের করার চেষ্টা করব একটা গিভেন ডেটা সেট থেকে। এখন ডেটা সেটটা কোত্থেকে পেয়েছি? আমরা একটা সিস্টেম থেকে পেয়েছি। এরকম তো বহু সিস্টেম আছে, যে কোনো ফ্যাক্টরি হোক বা যে কোনো তোমার কম্পিউটার সিমুলেশন বলো, কিংবা তোমার সিগন্যাল ট্রান্সমিটিং বলো, অথবা তোমার প্রোডাকশন লাইন বলো, অথবা বিজনেস সেক্টর বলো, যে কোনো জায়গায় যে কোনো সবকিছুই তো একটা সিস্টেমের মধ্যে চলে। তো একটা হোল সিস্টেমকে তুমি একটা ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করতে যাচ্ছ, ইট ওন্ট বি এরর ফ্রি। কখনো এটা এরর ফ্রি হবে না। একটা প্রোডাকশন লাইনে তুমি প্রোডাকশন করতে গেলে হাজারো চেষ্টা করলেও, সবকিছু 100% এফোর্ট দিলেও দেখবে কিছু প্রোডাক্ট ড্যামেজ হয়ে যায়, কিছু প্রোডাক্ট রিজেক্টেড হয়ে যায়। সো হোয়াই দ্য থিংস আর হ্যাপেনিং? কেন রিজেক্ট হয়ে যাচ্ছে? নিশ্চয়ই কোনো সমস্যা হয় যেটা ন্যাচারালি ঘটে। ওয়েল, তার মানে আমি কোনো একটা সিস্টেমকে ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করতে গেলে আমাকে ওই যে ন্যাচারালি কিছু এরর ঘটবেই, সেটাকে এরর হিসাবে আমি ধরেই নিব আর কি। ঠিক আছে, এরর তো হতেই পারে, লেটস টেক ইট। এটা সহই আমি ইকুয়েশনটাকে লিখবো আর কি। তো একটা ইকুয়েশন আমি লিখবো যার মধ্যে এরর সহ কনসিডার করছি, তাহলে সেই ইকুয়েশন দিয়ে যদি আমি কোনো মডেল বের করতে চাই, একটা ফাংশনের মতো বের করতে চাই, সেই ফাংশনটা বা সেই মডেলটা আমাকে কখন সবচেয়ে বেস্ট আউটপুট দেবে? যদি এররটা মিনিমাম হয়, তাহলেই তো সে আমাকে বেস্ট আউটপুট দেবে আর কি। এখন কখন মিনিমাম হবে? যদি এররটা আমার 0 হয়। আমি কিন্তু এখন যা বলছি তার সবটাই থিওরিটিক্যাল কথা, অ্যাজাম্পশন বেসড কথা। আচ্ছা, মানে যে কোনো থিওরি করতে গেলে তো অ্যাজাম্পশন ধরেই করতে হয় আর কি আমাদের। আচ্ছা, তো উই অ্যাজিউম দ্যাট, মানে ইফ এরর ইজ 0, যদি এরর 0 হয়, তাহলে বেটা নট বেটা 1 কি হবে? এখন এই বেটা নট বেটা 1 এর মান বের করতে পারলেই তো আমার ওই যে একটু আগে লিখলাম y ইকুয়াল টু 7.5x প্লাস 3 না কি যেন লিখেছিলাম আমি, এরকম একটা ইকুয়েশন পেয়ে যাব। তাহলে 7.5 হবে বেটা 1 এর মান, 3 হবে বেটা নট এর মান, আর ওই এরর তো 0 ধরেই অ্যাজাম্পশন করা। প্রশ্ন হচ্ছে বেটা 1 বেটা নট এর এমন কি ইকুয়েশন আছে যেটা অ্যাজাম্পশন এই এরর 0 ধরে করা? এমন কি ফর্মুলা আছে? আছে, ওই তোমার সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ বা হায়ার অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ করে আর কি, ওগুলো বের করা হয় আর কি। ওগুলো তোমাদের ওই ফর্মুলা ডেরিভেশন যাওয়া দরকার নেই, আমি শুধু সরাসরি রেজাল্টটা দেখাচ্ছি। আহ, দেখো রেজাল্টটা আসবে এইরকম দেখতে আর কি। এই যে বেটা 1 এর ফর্মুলা আসবে এটা, এটা আসবে বেটা 1 এর ফর্মুলা, আর এটা আসবে বেটা নট এর ফর্মুলা। এগুলো হচ্ছে ওই যে এররটাকে 0 অ্যাজিউম করে নিয়ে আর কি। যদি 0 হয় তাহলে বেটা 1 এরকম হবে, বেটা নট এরকম হবে। তখন এই ফর্মুলার এই অংশগুলো যারা দেখতে পাচ্ছ, একটু আগেই কিন্তু আমরা কোরিলেশন টেবিলে দেখেছিলাম, সাম অফ এক্স আই স্কোয়ার, সাম অফ এক্স আই ওয়াই আই, সাম অফ ওয়াই আই। জাস্ট ওয়াই এর পার্টটা নাই। ইয়েস স্যার। হ্যাঁ, তো এখন সেই টেবিল থেকে এই মানগুলো বসাবে, তাহলে বেটা 1 এর একটা মান পাবে। সেই মানটা এখানে আমরা ব্যবহার করব বেটা নট এর মান বের করার জন্য। ওয়াই বার লাগবে, এক্স বার লাগবে, অ্যারিথমেটিক মিন, ওই সাম অফ এক্স আই বাই এন, সাম অফ ওয়াই আই বাই এন, ওয়াই বার এর এক্স বার। সেই মানগুলো বসালে বেটা নটের মানও পেয়ে যাবে, একটা ইকুয়েশন বের হয়ে চলে আসবে। কিভাবে? ওই ইকুয়েশনে তুমি বেটা নট বেটা 1 এর মান বসাও, এরর তো আমরা 0 অ্যাজুম করে নিয়েছি, এররটা তো আর থাকছে না, বেটা 0 বেটা 1 এর মানটা আমরা পেয়ে যাচ্ছি এখানে আর কি। তো সেই মানটা কি আসতে পারে?
সেই মানটা এই বইতে তো করা আছে, বইতে তো অবশ্য 25টা ডেটা নিয়েই করেছে, আমরা তো 25টা নেবো না, আমরা হয়তো 7-8টা নিয়ে করবো আর কি। তারপরে আমরা বইয়ের রেজাল্টটা দেখি, দেখো বইয়ের রেজাল্ট কি এসছে। এই যে বইয়ের রেজাল্ট হচ্ছে এই যে এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য রিগ্রেশন ইকুয়েশন, রিগ্রেশন মডেল। এটা হচ্ছে আমাদের বেটা নটের এস্টিমেটেড ভ্যালু, এটা হচ্ছে বেটা ওয়ান এর এস্টিমেটেড ভ্যালু। একটা ইকুয়েশন পেয়ে গেলাম যে কিভাবে উইন্ড ভেলোসিটি আর বাতাসের গতিবেগ মানে উইন্ড ভেলোসিটি বাতাসের গতিবেগটা ওই ডিসি আউটপুট বা পাওয়ার জেনারেশনের সাথে জড়িত, কিভাবে ফাংশনালি সে রিলেটেড, ওই ডেটা ব্যবহার করে পেয়েছি আমরা। এখন এই এক্স এর মান, তুমি যদি 15 বসাও, তাহলে কিন্তু ওই যে প্রশ্ন কি ছিল, যদি বাতাসের গতিবেগ 15 মাইল/আওয়ার হয় তাহলে ডিসি আউটপুট কি হবে, একটা এস্টিমেট পেয়ে যাবো কিন্তু আমরা। ঠিক আছে, তো এই হচ্ছে রিগ্রেশন মডেলের মাধ্যমে আমরা একটা আননোন ভ্যালু বা নিউ ভ্যালু প্রেডিক্ট করি আর কি, আমরা বা প্রেডিকশন করতে পারি যে কি হতে পারে এক্সিস্টিং ডেটার উপর বেস করে আর কি। আচ্ছা, তো আমি আজকে এই পর্যন্তই থাক। আমরা ইনশাল্লাহ পরের ক্লাসে দেখবো যে এগুলো একটু ডিটেইলে যাব, আমি একটু কিভাবে লিখতে হবে সব দেখাবো ইনশাল্লাহ, আল্লাহ চাইলে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ সো ওকে মাচ। স্যার। আর একটু দাঁড়াও, আমি একটু দেখে নিই তোমরা কারা কারা আছো। একটু সবাই মিউট হয়ে থাকো। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সো মাচ। স্যার কালকেও কি সেম টাইমে হবে স্যার? আমি একটু পরে জানিয়ে দেবো গুগল ক্লাসরুমে ইনশাআল্লাহ, মানে কালকেই জানিয়ে দিতে পারবো, আমি এই মুহূর্তে ঠিক আসলে বলতে পারছি না। আর এই ওকে স্যার। ম্যাটেরিয়াল গুলা কি দেওয়া যাবে? ম্যাটেরিয়াল মিন্স? মানে স্যার ওই যে আপনি যে বই থেকে নোট করে যেখান থেকে দেখালেন ওটা কি মানে প্রোভাইড না, করবেন? এটা কোনো ইয়ে না, এটা একটাও মিলাতে পারবে না তুমি এটা, কারণ আমি এটা আবার অন্য বই থেকে লিখেছি এটা। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার। স্যার। ওয়ালাইকুম আসসালাম।